হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা কনজাংশনের 3 নম্বর পার্টে চলে এসেছি। এর আগে যে দুটো ক্লাস আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের কনজাংশন সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই কনজাংশন লং সেন্টেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কনজাংশন দেখব এবং তার ফাংশন দেখব। সচরাচর আমরা এর ফাংশানে কিছু কনফিউজড হয়ে থাকি, কিন্তু আজকের ক্লাস দেখার পর তোমাদের কনজাংশনের ফাংশন সম্পর্কে কোনো ডাউট থাকবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস, সাম ইম্পর্টেন্ট কনজাংশনস অ্যান্ড ইটস ফাংশন। দেখো, প্রথমে আমি কি লিখেছি, আনটিল, টিল, আনলেস। আনটিল মানে কি যতক্ষণ না পর্যন্ত, টিল মানেও তাই যতক্ষণ না, আনলেস মানে যদি না। তাহলে এইগুলো যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি, আমাদের কিছু এক্সামিনার বা আমরা যখন ব্যবহার করি কিছু ভুল করি। যেমন দেখো, আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, আনটিল হি ডাজেন্ট কাম। ডাজেন্টটাকে তোমরা ডাজ নটও লিখতে পারো, এটা একটা কন্ট্রাকশন ফর্ম। তাহলে আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, আনটিল হি ডাজেন্ট কাম, সে যতক্ষণ না আসে। তাহলে আনটিল মানেই কিন্তু যতক্ষণ না। তাহলে আনটিলের পরে আমরা কি আর এই ডাজেন্টটা বসাবো বা ডাজ নটটা বসাবো? আমরা কখনোই বসাবো না। তোমাদের যদি এটা কনফিউজ থাকে, আজকে কনফিউশন ক্লিয়ার করো যে আনটিলের পরে আমরা আর কখনো নেগেটিভ সেন্টেন্স লিখবো না, ডু নট, ডাজ নট, যাই হোক না কেন। তাহলে আই উইল ওয়েট আনটিল হি কামস, এখানে আমরা ডাজ নট যেহেতু তুলে দিয়েছি বা ডাজেন্ট তুলে দিয়েছি, আমাদের এখানে কামস লিখতে হবে, কারণ এটা আমাদের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, আনটিল হি ডাজেন্ট, আনটিল হি কামস। ভেরি গুড। তাহলে সে যতক্ষণ না পর্যন্ত আসে আমি অপেক্ষা করব। ক্লিয়ার? পরেরটা কি, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, আনলেস ইউ ডু নট স্টাডি, যদি না তুমি পড়ো। তাহলে ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, আনলেস মানে যদি না, একটা নেগেটিভ সেন্স অলরেডি দিচ্ছে। তাহলে এখানে কি আমাদের ডু নট বা ডোন্ট লেখার দরকার আছে? তাহলে ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, আনলেস ইউ ডোন্ট স্টাডি। তাহলে এই ডোন্ট লেখার আর কোনো দরকার নেই বা ডু নট লেখার কোনো দরকার নেই। ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, আনলেস ইউ স্টাডি, যদি না তুমি পড়ো। আনলেসের মাঝেই, আনটিলের মাঝেই যদি না বা নেগেটিভ সেন্স লুকিয়ে আছে। এখানে স্টাডির সাথে আমরা কেন এস যোগ করলাম না বা ইএস যোগ করলাম না? কারণ এখানে ভার্বের এইখানে সাবজেক্টের সঙ্গে আমাদের এই ভার্বের এগ্রিমেন্ট করতে হবে। হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে আমরা এস যোগ করেছি। ইউ আমাদের হচ্ছে কি সেকেন্ড পার্সন, আমরা আর যোগ করবো না, যে কনসেপ্ট আমরা টেন্সে ক্লিয়ার করে এসেছি। পরেরটা কি, কিপ প্লেয়িং, খেলতে থাকো, টিল হি ডাজেন্ট কাম, খেলতে থাকো সে যতক্ষণ না আসে। তাহলে তোমরা এখানে দেখতেই বুঝে যাচ্ছ, টিলের পরে, আনটিলের পরে, আনলেসের পরে আমরা আর কোনো নেগেটিভ সেন্স তৈরি করব না। কারণ কি, টিল যতক্ষণ না, আনটিল মানে যতক্ষণ না, আনলেস মানেও যদি না। তাহলে এখানে টিলের পরে আমরা এস লিখবো, আনটিল হি কামস। ক্লিয়ার আমাদের সাবজেক্ট অনুযায়ী? তাহলে আনটিল, টিল, আনলেস এইটা সম্পর্কে আশা করছি তোমাদের যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার। কারণ এইটার পরে আমরা আর কোনো কনফিউশনই রাখলাম না। ক্লিয়ার? ওয়ার্ডটা দেখা যাক। বিফোর। বিফোর ওয়ার্ডটা দেখে অনেকটা প্রেপোজিশন মনে হতে পারে, কিন্তু বিফোরটাকে আমরা কনজাংশন হিসাবে ব্যবহার করব। কনজাংশন শুধুমাত্র সেন্টেন্স জয়েন করার জন্য বা জোড়ার জন্য ব্যবহার হয়, আর এর কোনো ফাংশন নেই। এটা ভালো করে মাথায় রাখবে। দেখো, আই উইল কাম, আমি আসবো, বিফোর হি উইল গো, সে যাওয়ার আগে। আই উইল কাম, আমি আসবো, বিফোর আগে, হি উইল গো, সে যাওয়ার আগে। তাহলে দেখো, যখন আমরা কোনো ফিউচার সেন্টেন্স প্রথমে লিখব, তারপর সেটাকে বিফোর দিয়ে একটা কনজাংশন জয়েনিং করব, তারপরের যে সেন্টেন্সটা লিখব এটাকে আমরা আর ফিউচারে লিখব না, কখনোই লিখব না। কারণ আই উইল কাম বিফোর, আমি আসবো বিফোর আগে, এটার পরে সবসময় আমাদের মনে রাখতে হবে আমরা যে সেন্টেন্স লিখব সেটা যেন প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে আই উইল কাম বিফোর হি গোজ। এখানে বিফোর হি গোজ বললেও যেহেতু আমরা আই উইল কাম দিয়ে বিফোরটাকে জোড়ার চেষ্টা করেছি পরের সেন্টেন্সটাকে দিয়ে, অলরেডি এটা আমাদের একটা ফিউচার সেন্স দিয়ে দিচ্ছে। এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা হলেও আমরা যেহেতু বিফোরের পরে লিখেছি, এটা একটা গ্রামাটিক্যাল কনসেপ্ট, তোমরা অবশ্যই ভালো করে জেনে নাও। বিফোর হি গোজ হলেও এটা আমাদের একটা ফিউচার সেন্স দিচ্ছে বা ভবিষ্যতের কোনো একটা কাজের কথা বলছে। বিফোর হি গোজ, সে যাওয়ার আগে, তার মানে কিন্তু সে এখনও যায়নি। তাহলে আই উইল কাম, আমি আসবো, বিফোর হি গোজ। তাহলে বিফোরের পরে যে সেন্টেন্স লিখবে সেটা যেন অবশ্যই প্রেজেন্টে হয়।
এক্সামিনার বা যে কোনো জায়গায় তোমরা আর এই ভুলটা করবে না, পরীক্ষা হলে বা নিজেদের সেন্টেন্স লেখার ক্ষেত্রেও। পরেরটা দেখা যাক, মাই মাদার উইল অ্যারাইভ, আমার মা পৌঁছে যাবে। মাই মাদার উইল অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন, সরি অ্যাট হবে, মাই মাদার উইল অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন, আমার মা স্টেশনে পৌঁছে যাবে বিফোর দ্য ট্রেন লিভস, বিফোর দ্য ট্রেন লিভস, ট্রেনটা ছাড়ার আগে। তাহলে দেখো বিফোরের পরে আমরা আর কোনো বিফোর দ্য ট্রেন উইল লিভ লিখিনি, কারণ আমরা কি জানি বিফোরের পরে যে সেন্টেন্সটা লিখতে হয় সেটা অবশ্যই প্রেজেন্টে লিখতে হয় এবং সেই সেন্টেন্সটাই একটা ফিউচারের অ্যাকশনের কথা আমাদের বলে। পরেরটা কি দেখা যাক, আই উইল রিটায়ার, আমি রিটায়ার করব বিফোর এ মান্থ হ্যাজ পাস্ট অর উইল পাস্ট, মানে আমি 1 মাস শেষ হওয়ার আগেই রিটায়ার করে যাব। এটা যদি আমরা ফিউচারে লিখেছি, কিন্তু বিফোর এ মান্থ উইল পাসও আমরা লিখব না, কারণ কি আমরা কি বলেছি, বিফোরের পরে সবসময় আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্টে লিখব, তবেই সেটা গ্রামাটিক্যাল আমাদের সঠিক হবে। এটা যেহেতু আমাদের প্রেজেন্ট পারফেক্টে লেখা হলেও এটা কিন্তু আমাদের মাস যে শেষ হয়ে গেছে বা আমি যে রিটায়ার হয়ে গেছি এটা কোনোটাই বোঝাচ্ছে না, কারণ আমরা এটা বিফোর কনজাংশন দিয়ে এটাকে জয়েন করেছি। এর আগে যে সেন্টেন্সটা লিখেছি সেটা আমরা ফিউচার ইনডিফিনিটে লিখেছি। তাহলে বিফোর কনসেপ্ট ক্লিয়ার। বিফোর দিয়ে আমরা কোনো কনজাংশনকে জুড়ব, বিফোর দিয়ে যখন কনজাংশন হিসাবে আমরা কোনো সেন্টেন্সকে জুড়ব তখন আমরা দেখতে হবে যেন পরের সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্টে হয়, তবেই আমাদের সেন্টেন্স সঠিক হবে। বিকজ আর দেয়ারফোর, বিকজ আর দেয়ারফোর এই কনসেপ্ট বা এই দুটো ওয়ার্ড আমাদের সবসময় কনফিউজড করে দেয় সেন্টেন্সে। দেখো, বিকজ হি ইজ রুড, কারণ সে রাগী, দেয়ারফোর হি ইজ পানিশড, তাই তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে বিকজ আর দেয়ারফোর এই দুটোর মধ্যে খুব বাজে সম্পর্ক। কেন বাজে সম্পর্ক? কারণ এই দুটো সেন্টেন্স, এই দুটো ওয়ার্ড কখনো একসাথে চলতে পারে না। যে সেন্টেন্সে তোমরা বিকজ লিখবে সেই সেন্টেন্সে কখনোই তোমরা দেয়ারফোর লিখবে না, যে সেন্টেন্সে তোমরা দেয়ারফোর লিখবে সেই সেন্টেন্সে কখনোই তোমরা বিকজ ওয়ার্ড কনজাংশনের ইউজ করবে না। কেন করবে না? কারণ দুটোর মধ্যে সম্পর্ক খুবই খারাপ, দুটো কখনোই একসাথে যেতে পারে না। এইভাবে তোমরা মনে রাখবে। তাহলে আমরা কি লিখতে পারি? হি ইজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছে, বিকজ কারণ হি ইজ রুড, সে অভদ্র বা রাগী। তাহলে দেখো এখানে কোনো দেয়ারফোর আমরা ইউজ করিনি। তাহলে দেয়ারফোর মানে অতএব, বিকজ মানে কারণ। এই কনসেপ্ট মনে রাখবে, পরীক্ষা হলে বা যে কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে তোমরা আর এই কনসেপ্ট ভুল করবে না। পরেরটা দেখা যাক, বিকজ আর ইন অর্ডার দ্যাট। বিকজ মানে কারণ, ইন অর্ডার দ্যাট মানে কি উদ্দেশ্যে, ওটাও তোমাদের মনে হতে পারে কারণ, কিন্তু দুটোর ফাংশন আলাদা। দেখো, হি ফেল্ড, সে ব্যর্থ হয়েছিল, বিকজ হি ডিডন্ট ওয়ার্ক হার্ড, সে ব্যর্থ হয়েছিল কারণ সে কঠোর পরিশ্রম করেনি। ডিডন্ট বা ডিড নট এটাও লিখতে পারো, কারণ সে কঠোর পরিশ্রম করেনি। এটা গেল বিকজ। পরেরটা দেখা যাক, হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, ইন অর্ডার দ্যাট যাতে হি ক্যান গেট দ্য জব, যাতে সে চাকরিটা পেতে পারে। একটা বিকজ মানে হচ্ছে কারণ, সিম্পল কারণ, যে কোনো একটা কারণের জন্য আমরা এই সেন্টেন্সটা লিখছি, কোনো কারণ। আর ইন অর্ডার দ্যাট মানে কোনো উদ্দেশ্যে, এর মানে কোনো কারণ নয়, উদ্দেশ্যে বা যাতে। যেমন হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, ইন অর্ডার দ্যাট যাতে হি ক্যান গেট দ্য জব, যাতে সে চাকরিটা পেতে পারে। তাহলে ইন অর্ডার দ্যাট কোনো পারপাস বা উদ্দেশ্য ব্যবহৃত হবে, আর বিকজ কোনো কারণ, একদম পিওরলি কোনো কারণের ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে আশা করছি বিকজ আর ইন অর্ডার দ্যাটের কনসেপ্ট ক্লিয়ার। পরেরটা দেখা যাক, 5 নম্বরে কি, নো, নট, নেভার, এই তিনটেই কনজাংশন। এরপরে কি, প্লাস অর, এর কি কনসেপ্ট দেখো, আই নেভার লিভ দেয়ার, আমি সেখানে কখনো বসবাস করিনি, অর ওয়েন্ট দেয়ার, এবং সেখানে কোনোদিন যাইওনি, আমি সেখানে কোনোদিন থাকিও নি বা সেখানে কোনোদিন যাইও নি। যখন আমরা কোনো সেন্টেন্সকে নেভার দিয়ে আর একটা সেন্টেন্সকে জোড়ার চেষ্টা করব, তখন আমরা এখানে অবশ্যই মনে রাখবে অর দিয়ে সেই সেন্টেন্সটাকে জুড়তে হবে। আমরা এখানে নট দিয়ে জুড়তে পারবো না। আমরা নাইদার নট জুড়েছি, কিন্তু আমরা নো, নট, নেভার এই দিয়ে সেন্টেন্স যখন কনজাংশনে জোড়ার চেষ্টা করব, তখন আমাদের মনে রাখতে হবে আমরা যেন পরেরটাকে অর দিয়ে জুড়ি। যেমন হি হ্যাজ নো ফুড অর শেল্টার দ্যাট, দেন হবে না, দ্যাট হবে, হি হ্যাজ নো ফুড অর শেল্টার, তার কোনো খাবারও নেই, আশ্রয়ও নেই, দ্যাট হি ক্যান সার্ভাইভ, যাতে সে বেঁচে থাকতে পারে। তাহলে নো এর সাথে আমরা কীকে জুড়েছি? অর দিয়ে। ক্লিয়ার? তাহলে নো, নট, নেভারকে আমরা অর দিয়ে পেয়ার করে জুড়ব। দেয়ার ওয়াজ নট এ ম্যান, সেখানে কোনো মানুষও ছিল না, অর এ ওম্যান, বা সেখানে কোনো মেয়ে বা মহিলাও ছিল না, হু ক্যান সাপোর্ট দ্য রেপিস্ট, যে ধর্ষণকারীকে সমর্থন করবে। তাহলে নটকে আমরা কি দিয়ে জুড়েছি? অর দিয়ে। তাহলে
নো নট নেভার এটা সবসময় পেয়ারে যায়, যেটা আমরা কোরিলেটিভ কনজাংশনে দেখেছি। এর সঙ্গে সবসময় কি যাবে? অর। ক্লিয়ার? নর কিন্তু যাবে না। যদি তোমরা কোনো সেন্টেন্সে দেখো নো নট নেভারের সাথে অর গেছে, নর গেছে, তাহলে জানবে তোমরা সেই সেন্টেন্সটা ভুল, পরীক্ষায় এরর কারেকশানে কাজে লাগবে। পরেরটা কি? শো দ্যাট মানেও যাতে, ইন অর্ডার দ্যাট মানেও যাতে, যেটা আমরা আলোচনা করেছি। কিন্তু শো দ্যাট আর ইন অর্ডার দ্যাট এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা আমাদের জানতেই হবে। দেখো, আই এনকারেজড হিম, আমি তাকে উৎসাহিত করেছিলাম, সো দ্যাট যাতে, বা ইন অর্ডার দ্যাট যাতে, যে কোনো একটা তোমরা লিখতে পারো। হি মাইট নট লুজ কনফিডেন্স, যাতে সে তার আত্মবিশ্বাস না হারায়, এই জন্য আমি তাকে উৎসাহ করেছিলাম। সো দ্যাট আর ইন অর্ডার দ্যাটের সঙ্গে যে মোডালসটা আমরা ব্যবহার করব সেটাকে অবশ্যই হতে হবে মে, মাইট, শ্যাল, শুড। এখানে আমরা ক্যান, কুড, উইল, উড এই মোডাল ভার্বসের ব্যবহার করব না। আমরা সো দ্যাট, ইন অর্ডার দ্যাটের সাথে পরের যে সেন্টেন্সটা লিখব সেটা যদি আমরা মোডাল ভার্বস ইউজ করতে চাই, মে, মাইট আর শ্যাল, শুড এই চারটে মোডাল ভার্বসের আমরা ইউজ করব। ক্যান, কুড, উইল, উড এই চারটে আমরা ইউজ করব না। অবশ্যই এটা খেয়াল রাখবে। যে কোনো এরর কারেকশানের ক্ষেত্রে তোমাদের এখানে কুড বা উড দিয়ে দিতে পারে, তাহলে তোমরা জানবে সেই সেন্টেন্সটা ভুল আছে। ক্লিয়ার কনসেপ্ট? দেখো পরেরটা কি? লাস্ট, দ্য রিজন হোয়াই। কি কনসেপ্ট, কেন আমরা লিখেছি? দেখো, দ্য রিজন ইজ, রিজন মানে কি? কারণ। দ্য রিজন ইজ, কারণটা এই যে, দ্যাট যে, বিকজ হি হ্যাজ ফেলড টু আন্ডারস্ট্যান্ড দ্য গার্ল, কারণ সে মেয়েটাকে বুঝতে ব্যর্থ হয়েছে। কারণটা কি? কারণটা কি? সে মেয়েটাকে বুঝতে ব্যর্থ হয়েছে। তাহলে কোনো সেন্টেন্সে যখন আমরা দ্য রিজন লিখব তখন আমরা বিকজ আর কারণের উল্লেখ করব না। তোমরা এটা দেখলে মনে হবে একটা সেন্টেন্সটা কীরকম অদ্ভুত টাইপের সাউন্ড দেবে। দেখো, দ্য রিজন ইজ দ্যাট বিকজ, সেন্টেন্সটা একটা অদ্ভুত সাউন্ড দিচ্ছে না? তাহলে যখনই তোমরা দেখবে দ্য রিজনের সাথে কোনো বিকজ দিয়ে আর একটা কনজাংশন দিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করার চেষ্টা করছে কোনো এক্সামিনেশন হলে, তাহলে তোমরা বুঝে যাবে সেন্টেন্সটায় কিছু ভুল আছে, তোমরা ঝট করে ওই পোর্শনটা কেটে দেবে। ক্লিয়ার? পরটা কি? দ্য রিজন হোয়াই হি ওয়াজ মার্ডার্ড, দ্য রিজন হোয়াই, কারণটা, দ্য রিজন হোয়াই হি ওয়াজ মার্ডার্ড, তাকে মার্ডার করা হয়েছিল, এর কারণটা কি ছিল? ইজ, হয়, বিকজ, কারণ, দ্যাট হি বিট্রেড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তাহলে এখানে আমরা বিকজ দিলেও একটা অদ্ভুত সাউন্ড আসছে, বা আমাদের একটা সেন্টেন্স স্ট্রাকচার এটা অদ্ভুত রকমের হয়ে যাচ্ছে। দেখো, দ্য রিজন হোয়াই হি ওয়াজ মার্ডার ইজ বিকজ দ্যাট, মানে একটা অদ্ভুত সেন্টেন্স হচ্ছে না? তাহলে দ্য রিজন ইজ বা দ্য রিজন হোয়াই দুটোর ক্ষেত্রেই আমরা সেন্টেন্সে যখন কনজাংশন হিসাবে ব্যবহার করব আমরা বিকজ আর লিখবো না, কারণ আমাদের সেন্টেন্সটা একটা অদ্ভুত সাউন্ডস দেয়, যেটার গ্রামাটিক্যাল কোনো ভিত্তি নেই, যেটা গ্রামাটিক্যালি সম্পূর্ণ ভুল। তাহলে এই ছিল মেন যে কনজাংশনের রুলস, সেটা আমি তোমাদের করিয়ে দিলাম। এর আগের ক্লাসে আরও করিয়ে দিয়েছি। এবারে তোমরা যদি কোনো এক্সামে এরর কারেকশান করতে দেয়, আশা করছি যদি এইসব কনসেপ্ট থেকে আসে তোমরা অনায়াসে করতে পারবে। আগে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও তোমাদের বোঝার জন্যে। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম কি সাম ইম্পর্টেন্ট ফাংশনস অফ কনজাংশনস অ্যান্ড এই সাম ইম্পর্টেন্ট কনজাংশনস অ্যান্ড ইটস ফাংশন। তাহলে এই ক্লাসে আশা করছি তোমরা এই সব কনজাংশনগুলো সম্পর্কে একটা যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। এর পরের ক্লাসে আমি যখন তোমাদের কিছু এরর কারেকশান দেখাবো কনজাংশন দিয়ে, তখন তোমরা দেখবে কিভাবে আমরা এগুলোকে যদি মনে রাখতে না পারি ওগুলোকেও করতে পারবো না। তাই তোমরা যদি এটা ভালো করে মনে রাখতে পারো, এরর কারেকশানটাও ভালো করে দেবে কনজাংশন পার্ট থেকে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।